হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বেশ বিশাল একটা গ্যাপের পর আমরা আজকে এসেছি। সো আমরা আজকে আজকের লাইভ ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক খুব সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করব। সো আমরা অলরেডি জানি যে এটা মূলত এসএসসি এবং এইচএসসি দুইটা ক্লাসের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, উইচ ইজ দ্যাট কমপ্লিটিং সেন্টেন্স। সো এই টপিকটা নিয়ে অফেন কিছু প্রবলেম ক্রিয়েট হয় এবং আপনাদের ফুল মার্ক কনফার্ম করার জন্য আপনাদের যেই যেই রুলস এবং রেগুলেশন গুলো দরকার, যে নিয়মগুলো দরকার, এগুলো অনেক সময় আপনারা কি করেন, ভুল করে বসেন। সো আমরা আজকে চেষ্টা করব খুব সহজভাবে, একদমই যে ওয়েগুলোতে পড়লে আপনি খুব সুন্দর করে দেখা মাত্র উত্তর করতে পারবেন, আমরা সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। ঝটপট একটু কমেন্ট করে ফেলুন কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাকে, আর অবশ্যই অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন। সো আমি প্রথমে আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব, কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, কারণ অনেকদিন পর ক্লাস নিচ্ছি, আমি জানি আজকে একটু স্টুডেন্ট কম থাকবে, বাট স্টিল মানে স্টার্ট না করলে তো আসলে শুরু হবে না। সো আমরা স্টার্ট করে দিলাম আজকে থেকে ক্লাস। আশা করছি যে আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট সংখ্যাও বাড়বে এবং আমাদের ক্লাসের যে গতি সেটাও বাড়বে। সো আমি প্রথমেই আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব, জাস্ট বেট, আমি আমার পেজটা একটু বের করে নিচ্ছি। ওকে, আমার সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলবেন। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আজমির হোসেন বলেছেন খুলনা থেকে। মোহাম্মদ গোলাম শরিয়াতুল্লাহ ভাই আছেন আমার সাথে আছেন পারভেজ ভাই এবং প্রবীণ কুমার ভাই সহ আরো অনেকেই দেখছেন আমাকে। প্রান্ত মুখার্জি আছেন, আদিবা হাসান আছেন, আরেফিন রাসেল আছেন আমার সাথে আছেন হৃদয় ইসলাম এবং অনেকেই আছেন। সো যারা যারা দেখছেন এই মুহূর্তে আমরা লাইভটা একটু শেয়ার করে দিব। সো আমি এই ফাঁকে নিজেও একটু লাইভটা শেয়ার করে নিই, যাতে করে আপনাদের সাথে আমিও শামিল হতে পারি। ওকে, জাস্ট বেট। ওকে, হ্যাঁ, সো আমিও শেয়ার করে দিয়েছি বিভিন্ন জায়গাতে, আপনারা ওই ফাঁকে একটু শেয়ার করে ফেলুন। আমি জানি আজকে স্টুডেন্ট কম হবে, আই নো দ্যাট, বাট স্টিল আমরা ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? এইচএসসি তে পড়ান, এইচএসসি তে কি পড়ান আপনি? এইচএসসির ইংলিশ পড়াই, এইচএসসির ইংরেজি পড়াই, ঠিক আছে? সো আমরা শুরু করছি। যারা আসার তারা অলরেডি এসে যাবে, আর যারা ক্লাসে থাকতে পারছে না তারা পরবর্তীতে দেখে নেবেন। সো আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের যদি কোশ্চেন প্যাটার্নটা বলি, আপনাদের এই জায়গাটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখা উচিত। এই কমপ্লিটিং সেন্টেন্সটা মূলত আপনাদের আসে 4 নাম্বার কোশ্চেনে। কয় নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার 4 এ। এই কোশ্চেন নাম্বার 4 এর আগে একটা কোশ্চেন নাম্বার 3 থাকে, এইটার সাথে এইটার একটা প্যাচ লেগে যায়, মাঝে মাঝেই প্যাচ লাগে। সেটা হচ্ছে যে দুইটার প্রশ্নের ধরন মোটামুটি একই রকম। একটাতে বলা থাকে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং ফ্রেজ এন্ড ওয়ার্ডস। কি বলা থাকে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং ফ্রেজ এন্ড ওয়ার্ডস। সো ফ্রেজ এন্ড ওয়ার্ডস, এইটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন। এখানে এই 3 নম্বর প্রশ্নতে এরকম একটা ছক দেয়া থাকে, এই ছকের মধ্যে 10টা অপশন থাকে। কয়টা অপশন থাকে? 10টা এরকম অপশন দেয়া থাকে এবং 10টা অপশনের মধ্যে আপনাকে একটা একটা করে পিক করে শূন্যস্থান পূরণ করতে হয়। এই কোশ্চেনটা হচ্ছে 3 নাম্বার। তো এইরকমই 4 নাম্বারটাও মোটামুটি এরকমই, যে আপনার কোশ্চেনটা মূলত হেডিংটা এইভাবেই দেয়া থাকে যে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং ফ্রেজ এন্ড ক্লজ। এক্ষেত্রে ওয়ার্ডস না বলে বলা হয় ফ্রেজ এন্ড ক্লজ। সো এইখানে যেটা হয়, এই কমপ্লিটিং সেন্টেন্স যেটা 4 নাম্বার কোশ্চেন, এখানে আমাদের পুরো একটা ক্লজ দিয়ে পূরণ করতে হয়, কিংবা পুরো একটা বড়সড় একটা ফ্রেজ দিয়ে তারপর আমাদের বাক্যটা পূরণ করতে হয়। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এবার এই কোশ্চেনে মূলত কয়টা থাকবে আপনাকে? এই কোশ্চেনে মূলত এ, বি, এরকম সি, এরকম করে 10টা বাক্য দেয়া থাকবে। এই 10টা বাক্যের প্রত্যেকটা বাক্য যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে পাবেন 0.5 করে, এবং টোটাল মার্ক হচ্ছে এটার 5 মার্কস। এই 5 মার্ক তোলা কিন্তু আপনার জন্য খুবই ইজি, যদি আপনি একটু টেকনিক্যালি জায়গাটা দেখেন এবং বোঝার চেষ্টা করেন। হৃদয় ভাই, আস্তে আস্তে সব করাবো ইনশাল্লাহ। অষ্টম শ্রেণী ক্লাস নেন না? আসলে সব ক্লাস তো একবারে নেওয়া পসিবল হয় না, তবে অবশ্যই ক্লাসটা দেখো। অষ্টম শ্রেণীর জন্য কিন্তু ইম্পর্টেন্স বয়ে আনবে ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা,
সো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আমরা এই 5 মার্ক কনফার্ম করার জন্য যা যা করা দরকার সব করবো ইনশাআল্লাহ। সো এইটা আমরা আজকে যে কয়টা জিনিস শিখবো সেটা হচ্ছে আমি ডান পাশে লিখে রেখেছি। আজকে ইট ইজ টাইম দিয়ে 3টা রুল আছে, এইটা দেখবো। অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এর একটা ব্যবহার আছে, আনলেস এর ব্যবহার আছে, লেস্ট এর ব্যবহার আছে এবং দো এর ব্যবহার আছে। আমরা এই 5টা জিনিসের একটু ব্যবহারগুলো দেখার চেষ্টা করবো। সো আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। প্রথমেই যদি বলি যে ইট ইজ টাইম, এই কথার অর্থ কি? ইট ইজ টাইম। এইটার মধ্যে আমরা কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবো, যে আমরা যখন উদাহরণ দিব তখন বুঝবো আমাদের পরীক্ষায় কিভাবে আমরা লিখবো বা লিখতে হবে। সো ইট ইজ টাইম, অথবা এটা অনেক সময় থাকতে পারে ইট ইজ হাই টাইম বলে। সো ইট ইজ টাইম মানে হচ্ছে এটাই সময়। আমরা অনেক সময় বলি না ইহাই সময় বা এটাই সময়। সো এইটা, ঠিক আছে, এটাই সময়। আমরা বিভিন্ন কাজে এই কথাটা ব্যবহার করে থাকি, যেমন বলি এটাই সময় বাইরে যাওয়ার, এটাই সময় আমাদের কণ্ঠ উন্নীত করার কিংবা ভয়েস রেজ করার, এটাই সময় এই অব্যবস্থা নিয়ে কথা বলার, এটাই সময় নামাজ পড়ার, এটাই সময় খেলাধুলো করার। সো এই যে অনেক সময় মুরব্বীরাও বলে, তাই না, এই তো বয়স তোমাদের খেলাধুলো করার। সো ইট ইজ টাইম মানে এটাই সময়। এখন এটার 3 রকম ব্যবহার আছে স্যাররা, ভালো করে বুঝবেন। 3 রকম ব্যবহার, এই 3 রকম ব্যবহার আমরা খুব সুন্দর করে দেখব। প্রথম যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে যে ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ টু। ইট ইজ টাইমের পর যদি একটা ইনফিনিটিভ টু থাকে তাহলে পরবর্তী অংশে আমাদের কি নিতে হবে? এর টু এর পরবর্তী, টু এর পরে আমাদের একটা ভার্বের বেস ফর্ম নিতে হবে। স্যার কি নিব আমরা? ভার্বের বেস ফর্ম। একটা উদাহরণ দিলেই বুঝে যাবে, টেনশন করার কিছু নেই। যেমন আমি বললাম কি, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, এবার একটা শূন্যস্থান দেওয়া আছে। আপনাদের এরকম কোশ্চেন থাকতে পারে, কোশ্চেনে বলা থাকলো ইট ইজ টাইম টু, এরপর শূন্যস্থান দেয়া। এবার এইটা যদি আপনি লিখতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু 0.5 মার্ক পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাইতে। তাহলে ইট ইজ টাইম টু, আপনি অনেক কিছু বলতে পারেন যে এটাই সময় খেলাধুলো করার, তাহলে কি বলবেন? ইট ইজ টাইম টু প্লে। যে কোনো একটা রিলিভেন্ট ভার্বের বেস ফর্ম বসিয়ে দিলে হয়ে যাবে। ইট ইজ টাইম টু স্লিপ বসাতে পারেন, ইট ইজ টাইম টু সুইম বসাতে পারেন, ইট ইজ টাইম টু কুক বসাতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ফিল ইট আপ। ওকে, শুধুমাত্র মাথায় রাখতে হবে, হ্যাঁ, আহনাফ আব্দুল্লাহ বলেছেন এটাই। ভাই আপনার সেই আতিক কেমন আছে? ও আতিক হাসান ভাই কেমন আছেন? আপনি তো নিয়মিত স্টুডেন্ট ছিলেন আমার। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা করলাম যে ইট ইজ টাইমের পর একটা টু থাকলে, ইনফিনিটিভ টু বলে এটাকে, এই ইনফিনিটিভ টু থাকলে পরবর্তী অংশে আপনি যে কোনো একটা ভার্ব বসিয়ে দিলেই, এবং সেই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হতে হবে, তাহলে আপনার বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। এবং সেটা অবশ্যই অর্থবোধক হতে হবে। ঠিক আছে, কি হবে? অবশ্যই সেটা অর্থবোধক হতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? কোনো সন্দেহ আছে এতে? আমার মনে হয় সন্দেহ থাকার কথা নয়। আচ্ছা ঠিক আছে, ওকে, গ্রেট। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে এটার দ্বিতীয় ব্যবহারটাতে। ঠিক আছে, কোথায় চলে যাব? এরপর এটার দ্বিতীয় ব্যবহারে চলে যাব ইনশাআল্লাহ। সবাই একটু প্লে ফুটবল, এক্স্যাক্টলি, টু প্লে ফুটবল, হাসান আনাম ভাই বলেছেন। তাহলে এইটা আমরা বুঝলাম, এইটা আমরা কোনো সমস্যা থাকার কথা নয়। আমি একটা বাক্য একটু ঝটপট লিখে ফেলি, আপনারা সেটা উত্তর দিয়ে ফেলবেন। ঠিক আছে, ইট ইজ, এবার আমরা হাই টাইম দিই। ঠিক আছে, দুইটা কিন্তু একই। একটার অর্থ হচ্ছে উপযুক্ত সময়, আর একটার অর্থ হচ্ছে শুধু সময়। যেমন ইট ইজ টাইম মানে এটাই সময়, আর ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইম টু। এবার বাকিটা আপনারা ফিল আপ করবেন, ঝটপট করে ফেলেন এটা, ততক্ষণে আমি দ্বিতীয় অংশটা বোঝাতে থাকি। ঠিক আছে, এইটা আমরা বুঝে ফেললাম। এবার এইটার যে দ্বিতীয় আরেক প্রকার ব্যবহার আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দ্বিতীয় যে ব্যবহারটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে দেখবেন। তিনটার মধ্যে যদি আপনি একবার পার্থক্যটা বুঝে যান, আপনার জন্য অ্যান্সার করতে খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হবে। ওকে, দেখেন, ইট ইজ টাইমের পর এই যে ইনফিনিটিভ টু থাকলে তো আমরা ভার্বের বেস ফর্ম নেব, এটা আমরা শিখে ফেললাম। কিন্তু যদি ইনফিনিটিভ টু না থেকে একটা সাবজেক্ট থাকে স্যাররা, ধরেন এখানে টু নাই, এখানে হয় আই আছে, এখানে হয় উই আছে, এখানে হয় দে আছে, যে কোনো কিছু একটা থাকতে পারে। অর্থাৎ ইট ইজ টাইমের পর ইনফিনিটিভ টু না থেকে যদি একটা সাবজেক্ট থাকে,
যদি একটা সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী অংশ আমরা কিরকম নিব বা কিভাবে করতে হবে একটু বলেন তো। আচ্ছা রামিম রাহান বলেছেন স্যার রিপ্লাই এই তো দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ হাই টাইম টু ফিনিশ আওয়ার ডিনার। এক্স্যাক্টলি ভাই, আপনার ক্লাস অনেক ভালো লাগে। আকিব মির ভাই ভালোবাসা নেবেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে অবশ্যই কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দিতে হবে। আরে লাইবা ইসলাম, লাইবা তোমাকে দেখেছি তুমি বেশ কয়েকটা ক্লাস আমার করেছো। অনেকদিন পর ক্লাসে আসলাম, স্টুডেন্ট যদিও অনেক কম, বাট স্টিল উই আর গোইং টু কন্টিনিউ দিস ক্লাস ফ্রম নাও, ওকে? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে এইটাতে। তাহলে ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইমের পর যদি একটা সাবজেক্ট থাকে, অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন পরবর্তী অংশটায় আমাদের ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, অর্থাৎ এটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সোজা কথায় যদি বলি যে ভার্বটার ভি টু নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে, আর টেনশন করার কিছু নাই। কি নিব আমরা? ভার্বের পাস্ট ফর্ম ভি টু। কারণ কি? কারণ এইটা হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণ কি? কারণ এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্টটা যদি থাকে। আমরা একটা বাক্য দেখি, আমরা একটু আগে দেখলাম, ওই বাক্যটা আমি একটু খেয়াল করে দেখি। ইট ইজ টাইম উই, ইট ইজ টাইম উই, এটাই উপযুক্ত সময় বা এটাই সময় আমাদের কি করার, আমাদের কি করার। উই চেঞ্জড আওয়ারসেলভস। ঠিক আছে, খেয়াল করে দেখেন এটার নিচে কিন্তু আপনার এরকম ড্যাশ দিতে হবে, শূন্যস্থানটা দিতে হবে। ঠিক আছে, এটা উত্তর করা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকে, উত্তর করা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকে। আমি একটু পর সেটা বলে দিচ্ছি যে আপনি খাতায় কিভাবে লিখবেন। অনেকেই বলে যে স্যার শুধুমাত্র উত্তরটা লিখলে কি হবে, স্যার আমাকে কি পুরো বাক্যটা লিখতে হবে, নাকি আমি ABCD দিয়ে শুধু যেটা হবে আমি সেটা লিখতে পারবো? সেটাও আমি একটু পর বলে দিচ্ছি, আগে এটা শেষ করে নিই। তাহলে আমরা কি বললাম দেখেন, ইট ইজ টাইমের পর উই থাকার ফলে, একটা সাবজেক্ট থাকার ফলে আমরা এখানে ভি টু ব্যবহার করেছি। যদি এখানে একটা টু থাকতো, এটা না থাকে, টু থাকলে কিন্তু এটা ভি টু হতো না, তখন এটা হতো চেঞ্জ। ঠিক আছে, তখন কি হতো? চেঞ্জ হতো। ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ারসেলফ। কিন্তু উই থাকার ফলে, একটা সাবজেক্ট থাকার ফলে এটা ভি টু হয়ে গেল বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এক্স্যাক্টলি। ইট ইজ হাই টাইম উই প্লেড ফুটবল, এক্স্যাক্টলি, ভেরি গুড। হ্যাঁ, আজকে কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট ক্লাস নিপু আপু, আজকেই প্রথম ক্লাস এবং আমরা এটা দিয়ে শুরু করেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সাউন্ড কি? বাহ, খুব সুন্দর সাউন্ড তো শোনা যাচ্ছে, শুনছেন? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা চলে যাই এটার উত্তরটা আপনি কিভাবে লিখবেন। অনেকের মনে প্রশ্ন আছে না যে আমরা এটার উত্তরটা কিভাবে লিখবো, শুধুমাত্র ABC দিয়ে লিখবো কিনা। আচ্ছা, প্রথমত বলি যে যে কোনো ভাবে আপনি অ্যান্সার লেখেন না কেন, আপনার পরীক্ষায় পুরোপুরি কেটে দেবে না, পুরোপুরি কেটে দেবে না। এটা বোর্ড কোশ্চেনের নিয়ম বা বোর্ডের নিয়ম। ঠিক আছে, একটা স্টুডেন্ট যখন SSC HSC লেভেলে পরীক্ষা দেয় তারা কিন্তু বোঝে, টিচাররা কিন্তু বোঝে, টিচার প্যানেলদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয় যে আপনারা একটু শিথিল হয়ে খাতা কাটবেন। সো এই কমন ভুলগুলো কিন্তু সবাই মোটামুটি করে, যে কেউ লেখে শুধুমাত্র অ্যান্সার, আবার কেউ লেখে পুরোটা, কেউ শুধুমাত্র ABCD দিয়ে লিখে ফেলে। এই ভুলগুলো সবাই করবে, তারাও জানে। সো আপনি যদি ভুলবশত এইটা শুধুমাত্র ABCD দিয়ে লেখেন, এরপরেও আপনার পুরোপুরি মার্ক কাটা যাবে না, আপনার কেটে দেবে না, কিংবা আপনার 1 মার্কও কাটবে না তারা। কিন্তু একটা কথা আছে না যে টিচারের স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। একটা টিচার আপনাকে কত ভালো মার্ক দেবে এটা ডিপেন্ড করবে তার মুডের উপরে। ঠিক আছে, এটা অনেকটাই মুডের উপর ডিপেন্ড করে। আপনি খাতায় যা লিখেছেন তা তো আছেই, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম টিচার আপনার খাতায় যা লিখেছেন ওইটার পাশাপাশি তার মুডটাও ডিপেন্ড করে যে আলটিমেটলি আপনি কত ভালোভাবে সে খাতাটা দেখছে আর কত ভালোভাবে এভালুয়েট করছে। সো তার মুড ঠিক রাখার জন্য তার মন মতো লেখা উচিত, এবং সেটার জন্য আমি সাজেস্ট করব কমপ্লিটিং সেন্টেন্সে পুরো বাক্যটা লিখবেন। কিভাবে লিখবেন? ধরেন ইট ইজ টাইম, এ নাম্বার দেয়া আছে, আপনি এ নাম্বার লিখলেন, লেখার পর ইট ইজ টাইম উই পর্যন্ত আপনার দেয়া আছে, দেওয়ার পর এটা শূন্যস্থান দেওয়া আছে। উই লেখার পর আপনি এটা কমপ্লিট করলেন, করার পর এর নিচে সুন্দর করে একটা কি শূন্যস্থান দিয়ে দিবেন। তাহলে টিচার কিন্তু বুঝলো যে এটুকু প্রশ্নে দেওয়া ছিল আর এটুকু আপনি লিখেছেন। এতে করে হবে কি, টিচারকে আবার প্রশ্ন দেখতে হবে না। খাতা কাটার সময় কিন্তু প্রশ্ন দেখে খাতা কাটাটা খুব কষ্টকর একটা কাজ। ঠিক আছে, এটা আমরা একটু চেষ্টা করব মেনটেন করার। তিথি পল আপু
6 মান্থ পর আপনার ক্লাস করছি। আমি আসলে পেইড কোর্সগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আমার নিজের পড়ালেখা, তারপর আমাদের ওয়েবসাইট লঞ্চ হচ্ছে তোমাদের জন্য, মোবাইল অ্যাপ আসতেছে, তোমরা হয়তো বা এখন থেকে ফোনের অ্যাপের মাধ্যমে আমাদের ক্লাসগুলো করতে পারবা। স্পোকেনের কোর্স ছিল আমার, এই বেসিক কি বলবো, আমাদের পেইড কোর্সগুলো নিয়ে কাজ করতে গিয়ে, শুট করতে গিয়ে আমার মূলত লাইভ ক্লাসগুলোতে একটু পিছিয়ে পড়েছিলাম। বাট তোমাদের সার্ভিসের জন্য আমি আবার ফিরে এসেছি, আবার চেষ্টা করবো তোমাদের সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এটা আমরা বুঝলাম। এবার ইট ইজ টাইমের আরেকটা ব্যবহার যেটা আপনাদেরকে একটু কনফিউজ করতে পারে, আরেকটা ব্যবহার আপনি অফেন বোর্ড কোশ্চেনে দেখবেন যেটা আপনাকে কনফিউজ করে দেবে, সেটা কি একটু খেয়াল করে দেখেন। যেমন ইট ইজ টাইমের পর অনেক সময় ফর থাকে, ইট ইজ টাইমের পর অনেক সময় সাবজেক্টও থাকে না, টুও থাকে না, ফর দিয়ে রাখে। তখন আপনাদের কনফিউজড হয়ে যাওয়ারই কথা। আপনি হয়তো খেয়াল করবেন যে আচ্ছা আমি তো লিমন স্যারের কাছে পড়েছিলাম ইট ইজ টাইমের পর টু হলে কি হবে, আমি তো স্যারের কাছে পড়েছিলাম ইট ইজ টাইমের পর উই হলে কি হবে, কিংবা একটা সাবজেক্ট থাকলে কি হবে, আমি তো ফর থাকলে পড়িনি। এইটা কিন্তু প্রবলেমেটিক হতেই পারে। ওয়েল, এইটা শুধুমাত্র আপনাকে কনফিউজ করার জন্যই দেয়া হয়, এটা মূলত কিছুই না। এটা হচ্ছে টু এর নিয়মটাই। টু এর নিয়মটা এরকম, যদি ইট ইজ টাইমের পর ফর থাকে তাহলে মাথায় রাখবেন এরপরে আপনাকে একটা নাউন অথবা প্রোনাউন নিতে হবে। কি নিব? ইট ইজ টাইমের পর একটা ফর থাকলে হয় একটা নাউন নেবেন নইলে একটা প্রোনাউন নেবেন। তারপর ওই ঠিক প্রথম নিয়মটা, ইনফিনিটিভ 2 প্লাস V1, ঠিক প্রথম নিয়মটা কি বললাম, ইট ইজ টাইমের পর যদি ফর থাকে তারপর একটা নাউন বা প্রোনাউন নেবেন, আর ঠিক প্রথম নিয়মটা তারপরে অ্যাপ্লাই করে দেবেন, হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম ফর, এবার আমরা নাউন বা প্রোনাউন নিব, তাহলে ইট ইজ টাইম ফর রহিম, ইট ইজ টাইম ফর মাই ফাদার, ইট ইজ টাইম ফর মি, এরকম হতে পারে। বা আমরা আরো বলতে পারি যে ইট ইজ টাইম ফর লিমন। ঠিক আছে, আমরা একটা প্রোনাউন বলি, ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর আস টু। এবার বাকিটা তো আমরা পারার কথা, তাই না? ইট ইজ টাইম ফর আস টু, কি বলা যায়, ইট ইজ টাইম ফর আস টু ডেভেলপ আওয়ারসেলফ বা ডেভেলপ, ইট ইজ টাইম ফর আস টু ডেভেলপ। খুব সুন্দর করে এরকম করে পারার কথা, তাই না? রামিসা শেখ মন বলে এসএসসি এর লাইভ গুলো পাওয়া যাবে না? আর অবশ্যই রামিসা, আমি চেষ্টা করব তোমাদের এসএসসি এবং এইচএসসি সিলেবাসটা খুব সুন্দর করে অর্গানাইজ করে তারপরে একসাথে ক্লাস নিতে। এতে করে হয় কি, আলাদা করে আমাদের ক্লাস নিতে হয় না, এসএসসি এবং এইচএসসি ক্লাস। সো আগামী ক্লাস থেকে এসএসসি এবং এইচএসসি একসাথে ক্লাস হবে। যে টপিকগুলো তোমাদের মিল আছে, যেগুলো তোমাদের মিলে যায়, ওই টপিকগুলো আমি আগে পড়াবো। না, একটু ভুল হয়েছে হাসান ইসলাম, ইট ইজ টাইম ফর দে হবে না, ইট ইজ টাইম ফর দেম হবে। আমরা জানি যে ফরের পর অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে, ফর দেম ব্যবহার করতে হবে। এস কে কারি খান বলেছেন দরকার নেই ইংলিশ ক্লাস করার, নিউজ পেপার পড়লে সব ঠিক হয়ে যাবে। মানে এরকম মূর্খ আমি আমার জীবনে দেখি নাই, এরকম মূর্খ আমি আমার জীবনে দেখি নাই। আই এম সরি টু সে, যদিও ওনাকে হিউমিলিয়েট করতে চাইনি আমি, স্টিল এটা একটা মূর্খতাই বলা চলে। আপনার একটা ইংরেজি নিউজ পেপার পড়তে গেলে ইংরেজি জানতে হবে, তাই না? তো ইংরেজি না জেনে আপনি ইংরেজি নিউজ পেপার কেমনে পড়বেন? উনি বলছেন যে ইংলিশ ক্লাস করে লাভ না, ইংলিশ নিউজ পেপার পড়লে ইংরেজি শেখা যায়। আরে বাবা, ইংরেজি শিখে তারপরে নিউজ পেপার পড়তে হয়, আপনি উল্টা দিকে দৌড়াচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, ক্লাস কি ইউটিউবে দিবেন? আমি চেষ্টা করব ইউটিউবে দিতে। এবং অবশ্যই আমাদের লাইভ ক্লাসের জন্য একটা প্লেলিস্ট আছে, আমি সেখানে আপলোড করে দিলে মনে হয় বাকিরা দেখতে পারবে পরবর্তীতে। সো আমরা ইট ইজ টাইমের 3টা নিয়ম পড়ে ফেললাম, এবার আমরা চলে যাই পরবর্তী অংশে, হুইচ ইজ দ্যাট অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো। এটারও 2টা নিয়ম আছে, কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এর অর্থটা কি? অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর অর্থ হচ্ছে যেন। এর অর্থ কি? যেন। যেমন আমরা অনেক সময় বলি যে তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি সবকিছু জানো, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি অনেক হ্যান্ডসাম। ঠিক আছে, তো আমরা অনেক সময় বলি না, সে এমন ভাব দেখায় যেন সে জমিদারের ছেলে, এরকম পিঞ্চ করে কথা বলি। সো এই যে জায়গাটা, এটা কি আমরা বলছি, কি অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো। সো এই এক্সপ্রেশন গুলো অনেক সময় আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সে থাকতে পারে, সেক্ষেত্রে এটার 2 রকম ব্যবহার হয়ে থাকে, টেন্সের সাথে মিলিয়ে 2 রকম ব্যবহার, আমরা সেটাই দেখবো। দেখেন,
মূলত অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহার করা হয়, অর্থাৎ এরা মোস্ট অফ দ্য টাইম মাঝখানে বসে, একটা বাক্যের মাঝখানে বসে। সো যেটা হয়, আমি একটা লিখছি, আপনারা যে কোনো একটা লিখলেই হবে, দুইটার অর্থ একই। সো আলটিমেটলি আমি একটা লিখছি। সো অ্যাজ ইফ এর আগে এবং পরে দুইটা ক্লজ থাকবে। এবার এই প্রথম ক্লজের উপর ডিপেন্ড করে দ্বিতীয় ক্লজটা আমাদের লিখতে হয়। প্রথম ক্লজটা দেয়া থাকবে, দ্বিতীয় ক্লজটা লিখতে হবে, বা দ্বিতীয় ক্লজ দেয়া থাকলে প্রথম ক্লজ লিখতে হবে। কিভাবে করব দেখেন, প্রথম ক্লজ যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, কিসে থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরবর্তী অংশে আমাদের অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। কিসে হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কি বললাম? অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক সেম ভাবে যদি এরকমই প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে পাস্ট ইনডিফিনিটটাই প্রথমে থাকে, যেমন প্রথম অংশেই থাকলো পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ প্লাস, তাহলে পরবর্তী অংশে আমাদের নিতে হবে পাস্ট পারফেক্ট। কি করব আমরা? ফার্স্ট পারফেক্ট। তাহলে কি দেখেন, যদি এটার একটা আপনি প্যাটার্ন খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন পেয়ে যাবেন। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর পরে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? আচ্ছা, প্রথম ক্লাস, আমরা আজকের ক্লাসটা খুব বেশি বড় করব না, আমরা এটা শর্ট করব, ক্লাসটা শর্ট করব ইনশাআল্লাহ। ক্লিয়ার? একটু একটু আওয়াজ দিতে হবে। সবাই বুঝতে পারছেন আপনারা? ওকে, আচ্ছা, হ্যাঁ, আই হোপ যে বুঝতে পারছেন। অবশ্যই একটু আওয়াজ দিতে হবে। সাইমা আসবি আপু, হ্যাঁ, অনেকদিন পর আমার ক্লাস করছেন। তাহলে এইটা আমরা একটা উদাহরণের সাথে দেখি, একটু খেয়াল করে দেখি, ঠিক আছে? যেমন হি অ্যাক্টস অ্যাজ ইফ, হি অ্যাক্টস অ্যাজ ইফ। এবার আপনাকে এরকম একটা বাক্য দেয়া থাকলো এবং এর পরবর্তী অংশে এরকম শূন্যস্থান দেয়া থাকলো, কিংবা আপনাকে বলা হলো এরকম, দেখেন, ড্যাশ, এটা আর একটু নিচে লিখলে ভালো হবে, ড্যাশ অ্যাজ ইফ, ড্যাশ অ্যাজ ইফ। আমি ধরেন বললাম he had born in a royal family, এরকম একটা বাক্য দেওয়া আছে। তো এই দুইটা বাক্য দেওয়া আছে, এটা একটা বাক্য এবং এটা হচ্ছে বি নাম্বার, এটা আর একটা বাক্য। এই দুইটা ফরমেশনে আপনাদের থাকতে পারে। এবার অ্যাজ ইফ এর আগের অংশ আমাদের কি দেওয়া আছে সেটা দেখতে হবে। কি বলেছি? অ্যাক্টস, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পরবর্তী অংশে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট করব। তাহলে কি বললাম আমরা? হি অ্যাক্টস, সে এমন আচরণ করে, অ্যাজ ইফ, যেন সে একজন কি? রাজা, বলতেই পারি, তাই না? তাহলে কি? হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়াজ আ কিং, হি ওয়াজ আ কিং, আমরা বলতেই পারি। অথবা আমরা বলতে পারি যে হি ডিড দ্য ওয়ার্ক, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন আচরণ করছে বা সে এমন ভাবে অভিনয় করছে যেন সে সব জানে। তাহলে হি নিউ এভরিথিং বলতে পারেন, হি ওয়াজ আ কিং বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে পাস্ট ইনডিফিনিট করলে কিন্তু এই জায়গাটা হয়ে যাচ্ছে। এবার ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে দেখেন, অ্যাজ ইফ এর পরের অংশ আমাদের হ্যাড প্লাস বর্ন ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে হ্যাড প্লাস V3 কোথায় ব্যবহার করা হয়? পাস্ট পারফেক্টে, তাই না? তো পাস্ট পারফেক্ট থাকলে এই অংশ আমাদের কি করতে হবে? এই অংশ আমাদের করতে হবে কি? পাস্ট ইনডিফিনিট। এটা আমরা বলে দিয়েছি। তাহলে খেয়াল করে দেখেন কি বললাম? হি হ্যাড বর্ন ইন আ রয়্যাল ফ্যামিলি। তা আমরা বলতে পারি যে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বর্ন ইন আ রয়্যাল ফ্যামিলি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পারছি? একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার, একটু আমাকে বলা লাগবে, ঠিক আছে? জি ভাইয়া, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, সো এর পরবর্তী অংশে আমরা চলে যাই একটু। আমরা দেখেন কয়টা রুলস পড়ে ফেলেছি, এটার 3টা, এটার 2টা, তাহলে 5টা, এবং আজকে আমরা আনলেস পর্যন্ত পড়ি, এই 2টা আমরা আগামী ক্লাসে পড়বো। আগামী ক্লাসে এর সাথে আরো 5টা পড়বো ইনশাআল্লাহ। সো আনলেস পর্যন্ত আমরা পড়ে ফেলি। দেখেন ক্লাসটা একটু ছোট হোক, আজকে শুরুটা সুন্দর হোক, তাই না? তো আনলেস কথার অর্থ কি? আনলেস কথার অর্থ হচ্ছে যদি না। আনলেস কথার অর্থ কি? যদি না। এটা কোন অর্থে ব্যবহার করা হয়? আমরা অনেক সময় ভবিষ্যতের ভয়ের ক্ষেত্রে অনেক কিছুই ব্যবহার করে থাকি। যেমন আমরা অনেক সময় বলি যে তুমি তাড়াতাড়ি হাঁটো, কিংবা তুমি জোরে হাঁটো, যদি না তুমি আবার ট্রেনটা মিস করে ফেলো। বা আমরা অনেক সময় বলি যে টাকাটা এখন সেভ করে রাখো, যদি না পরে আবার তোমার লাগে। এই যে যদি না কখনো ব্যবহার করা হয় ভবিষ্যতের ভয়ের ক্ষেত্রে। কি করা হয়? ভবিষ্যতের ভয়ের ক্ষেত্রে। তাহলে এই আনলেস দিয়ে যেই বাক্যগুলো আছে এগুলো আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে। যেমন আমি যদি একটা বাক্য লিখি যে you will fail unless, এরকম একটা দেয়া থাকলো শূন্যস্থান, you will fail, তুমি পরীক্ষায় ফেল করবে, unless, যদি না, কি বলা যায়? যদি না তুমি you study hard, কি? unless you study hard, মাথায় রাখবেন, you will fail unless you study hard। তার মানে এই অংশটা আপনাকে এর অর্থের সাথে মিলিয়ে দিতে হবে। আপনি পরীক্ষায় ফেল করবেন যদি আপনি ভালোভাবে পড়েন, কিংবা unless you unless you start now, you এরপর শূন্যস্থান দেওয়া আছে, এভাবেও থাকতে পারে। এই আনলেসটা প্রথমেও থাকতে পারে, unless you start now, তুমি যদি এখন শুরু না করো, যদি না তুমি এখন শুরু করো, you will miss the train, miss the bus, এভাবেও কিন্তু আসে। তাহলে আমরা কি বললাম? যে you will fail unless you study hard। একটা কথা বলি যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই ফ্রেজগুলোর অর্থ মনে রাখা খুবই খুবই জরুরি একটা জিনিস, ঠিক আছে? খুবই জরুরি একটা জিনিস। হ্যাঁ, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এক্স্যাক্টলি। খুবই ভালো কথা। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি? আমার মনে হয় যে এই জায়গাতে আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা আনলেস এর ব্যবহারটা কিন্তু ক্লিয়ারলি করবো ইনশাআল্লাহ, খুব সুন্দর করে করবো। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? ইফ এর 3টা ব্যবহার দেখলাম, অ্যাজ ইফ এর 2টা, 5টা, এবং আনলেস মিলে টোটাল 6টা ব্যবহার আজকে আমরা দেখলাম। আগামী ক্লাসে আমি আরো খুব সুন্দর করে গুছানো আরো কিছু জিনিস দেখাবো। আমরা চেষ্টা করবো যে ধাপে ধাপে ক্লাসগুলোর মাধ্যমে, ছোট ছোট ক্লাসের মাধ্যমে আপনাদের এই টপিকগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া। সো আমি আপনাদের আজকে রাতে একটা রুটিন দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে 3 দিন ক্লাস দিব, 3 দিন বন্ধ থাকবে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। সপ্তাহে 3 দিন ক্লাস দিব। সো এই যে টপিকটা আছে, আপনারা একটু কষ্ট করে বন্ধু বান্ধব যারা আছে, ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার ক্লাসমেট যারা আছে, তাদেরকে একটু বলে রাখবেন যে এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। সাথে করে কয়েকজনকে ডেকে আনবেন যে ফ্রি ক্লাসগুলো যাতে তারা করতে পারে বা করে, ঠিক আছে? সো অবশ্যই প্রত্যেকেই যারা আজকের ক্লাসে আছেন সবাই থাকবেন। কয়টায় ক্লাস হবে? ক্লাসগুলো আমি রাত 10টায় নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ক্লাসগুলো রাত 10টায় হবে। স্যার বড়দের ক্লাস নিলেই কি হবে? ক্লাস 8 নেন। রামিম রায়হান, অবশ্যই রামিম, তোমাদের জন্য ক্লাস আনবো ইনশাআল্লাহ, টেনশন করার কিছু নাই। ওকে, সো আমরা আজকের মতো বিদায় নিই, আবার আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। এবং অবশ্যই আমাদের পেজ থেকে আজকে রাতেই আপনারা রুটিনটা একটু সেভ করে রাখবেন, কালেক্ট করে রাখবেন। রুটিন অনুযায়ী আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, সপ্তাহে 3 দিন ক্লাস নেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।